হ্যালো স্টুডেন্টস, আমি প্রশান্ত অধিকারী এমসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং তার টপিক হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সো বেসিক্যালি আমাদের এই টপিকটাতে আমরা কি কি কভার করব, আমরা কভার করব কিভাবে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানানো হয়েছিল এবং কি কি বাধা বিপত্তি পেরিয়ে লাস্ট পর্যন্ত গিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানানো হয় এবং সেটা সফল হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারাই। তোমরা দেখে নেবো আরো কি কি প্রবলেম উঠে এসেছিল এবং কিভাবে ফাইনালি আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাতে পেরেছিলাম। তারপরে আমরা দেখে নেবো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ইলেকশন কিভাবে হয়েছিল, কিভাবে মেম্বার রিপ্রেজেন্টেশন হয়েছিল প্রিন্সলি স্টেট থেকে বা প্রভিন্সিয়াল স্টেট থেকে। তো আজকের ক্লাস খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো শুরু করছি আমরা আজকের ক্লাস। ইন্ডিয়ান কনস্টিটিউশন, যার ফার্স্ট পার্ট হচ্ছে দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। So 15th March 1946 से came the cabinet mission plan comprising of the same three members of Cripps mission. Now before proceeding further, আমি আগে যাওয়ার আগে বলে দিই, আগের ভিডিওটি যারা দেখোনি তারা আগের ভিডিওটি দেখে নাও, তাহলে যেই তিনজন মেম্বার ক্রিপস মিশনে এসেছিল সেই সেম তিনজন মেম্বার এসেছিল ক্যাবিনেট মিশন প্ল্যানে। 1945 এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন ওভার হয়ে যায়, ইউনাইটেড কিংডম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো জিতে নেয়, বাট তখনকার দি দেন প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল ওখানে ইলেকশন হেরে যায়। ওখানে লেবার পার্টি পাওয়ারে চলে আসে এবং তার সূত্রে আমাদের নেক্সট প্রাইম মিনিস্টার হন ক্লেমেন্ট অ্যাটলি। ক্লেমেন্ট অ্যাটলি ছিলেন নেক্সট প্রাইম মিনিস্টার। সো ক্লেমেন্ট অ্যাটলি তিনজন ক্যাবিনেট মিনিস্টারকে পাঠান বা তিনজন ক্যাবিনেট মেম্বারকে পাঠান ইন্ডিয়াতে এবং এটারই নাম হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান। সেই সময় আমাদের ভাইসরয় ছিলেন লর্ড ওয়েভেল এবং এই মিশনের অবজেক্টিভ ছিল তিনটে। সেই তিনটে অবজেক্টিভ কি কি ছিল আমরা দেখে নেব। সো দ্য ফার্স্ট অবজেক্টিভ অফ দ্য মিশন ওয়াজ to obtain an agreement with the Indian leaders as to the framing of the constitution for India. মানে ইন্ডিয়াতে যে লিডার্সরা আছে, যে পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল লিডার্সরা আছে, তাদের কাছ থেকে একটা এগ্রিমেন্ট রেডি করা, তাদের সাথে একটা চুক্তি করা এবং ভারতের সংবিধান যত তাড়াতাড়ি পারা বানানো। সে ব্রিটিশ ওই টাইমে এমন একটা পরিস্থিতি ছিল না, ব্রিটিশ বুঝতে পেরেছিল যে যেই ধরনের সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, যেরকম প্রেশার এসে দাঁড়িয়েছে, তারা বেশি দিন বা অনির্দিষ্ট কালের জন্য ভারতকে শাসন করতে আর পারবে না, রাইট? তো সেই সময় যতটা আমরা ফ্রি ইন্ডিয়া চাইতাম বা আমরা যতটা ইন্ডিপেন্ডেন্স চাইতাম, ইভেন কি ইউনাইটেড কিংডম বা হিজ মেজেস্টিও সেই রকমই তাড়াতাড়ি আমাদের ভারত ছেড়ে যেতে চাইতেন। কিন্তু এর আগে যতগুলো চেষ্টা ওনারা করেছিলেন, যেরকম ক্রিপস প্রপোজাল বা যেটাকে আমরা বলি ক্রিপস মিশন, বা তারও আগে অগস্ট অফার, সবগুলো ফেল হয়ে গেছিল। সো দিস ওয়াজ দ্য নেক্সট টাইম, দ্য লাস্ট চান্স অর দ্য লাস্ট অফার মেড বাই দ্য হিজ ম্যাজেস্টি। যেটা লাস্ট অফার করেছিলেন সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান, রাইট? নেক্সট অবজেক্টিভ কি ছিল? নেক্সট অবজেক্টিভ ছিল টু ফর্মুলেট এ কনস্টিটিউশন মেকিং বডি দ্যাট ইজ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। মানে এই ক্যাবিনেট মিশন প্রথম যেটা ছিল যে সেটা একটা এগ্রিমেন্ট বানাবে, এগ্রিমেন্ট করবে ইন্ডিয়ান লিডার্স থেকে, ইন্ডিয়ান পলিটিক্যাল লিডারদের সাথে। সেকেন্ড ছিল একটা কনস্টিটিউয়েন্ট মেকিং বডি, মানে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রেডি করবে যে কিনা ভারতের সংবিধান নির্বাচন করবে বা ভারতের সংবিধান বানাবে, রাইট? এরকম একটা সংস্থা, এরকম একটা বডি তৈরি করবে যার নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। থার্ড অবজেক্টিভ কি ছিল? টু এস্টাবলিশ অ্যান এক্সিকিউটিভ কাউন্সিল উইথ দ্য সাপোর্ট অফ মেজর ইন্ডিয়ান পার্টিজ। যে মেজর ইন্ডিয়ান পার্টিজ আছে, যেরকম ইন্ডিয়ান মুসলিম লীগ সে সময়কার সময়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই দুটো পার্টির সঙ্গে বসে বৈঠক করে একটা এক্সিকিউটিভ কাউন্সিল বানাবে, যে কাউন্সিলে এই দুই পার্টি থেকে মেম্বার থাকবে এবং এই দুই পার্টির মেম্বার দিয়ে তৈরি করা এক্সিকিউটিভ কাউন্সিল যতদিন না ভারতের সংবিধান দ্বারা বানানো সরকার, মানে ভারতের সংবিধান দ্বারা নির্বাচিত সরকার বা ইলেক্টেড গভর্নমেন্ট আবার নতুন করে যতদিন না আসছে, এই এক্সিকিউটিভ কাউন্সিলই পাওয়ারে থাকবে। মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যতদিন সংবিধান বানাবে, সরকারের পরিচালনা করবে হচ্ছে এই এক্সিকিউটিভ কাউন্সিল, এর কাছে থাকবে পার্লামেন্টারি পাওয়ার্স। সো এই তিনটে অবজেক্টিভ নিয়ে এসেছিল আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যান, রাইট? তো মুভ করছি আমরা নেক্সট স্লাইডে। ওকে, সো ক্যাবিনেট মিশন প্ল্যান in March 1946, the cabinet mission plan held its first meeting at Viceroy's place in Simla. Now সেই সময় ভাইসরয় কে ছিলেন? আমাদের ভাইসরয় ছিলেন লর্ড ওয়েভেল। লর্ড ওয়েভেলের প্যালেস বা যে বাড়িটা ছিল বা যে বাংলো ছিল সিমলাতে, সেই বাংলোতে প্রথম মিটিং হয়, যেখানে সব পলিটিক্যাল পার্টিজ এর বড় বড় লিডাররা ওখানে প্রেজেন্ট ছিলেন। যেরকম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে ছিলেন জওয়াহরলাল নেহরু, সরদার বল্লভভাই পটেল, জাকির আলী খান, তারপরে ছিলেন খান আব্দুল্লাহ গফর খান। এদিকে ইন্ডিয়ান মুসলিম লীগ থেকে ছিলেন হচ্ছে মোহাম্মদ জিন্না স্যার, আর ছিলেন লিয়াকত আলী খান। প্রিন্সলি স্টেট থেকেও মেম্বাররা প্রেজেন্ট ছিলেন এবং মাইনরিটি কমিউনিটিজ যেরকম শিখ, সেখান থেকে ছিলেন তারা সিং। তো বিভিন্ন পদের বিভিন্ন পলিটিক্যাল পার্টিজের বিভিন্ন সদস্য ওখানে প্রেজেন্ট ছিলেন এবং ছিলেন ক্যাবিনেট মিশনের
তিনজন সদস্য, রাইট? ওকে, সো মিটিং এর ডেভেলপমেন্ট কি হয় সেটা আমরা দেখে নেব। ওকে, ফাইন। সো অ্যাজ আমরা আগেও দেখেছি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বরাবরই চেয়েছিল একটা ইউনাইটেড ইন্ডিয়া। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিমান্ডেড ফর ইউনাইটেড ইন্ডিয়া and a single constituent assembly to be formed for drafting the single constitute for unified India. Now, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে সদস্যরা ছিলেন ওনারা বললেন যে ভারতের একটাই সংবিধান সভা বানানো হবে এবং সেই সংবিধান সভা একটাই সংবিধানের রচনা করবে এবং সেই একটা সংবিধান দিয়ে আমরা একত্রিত ভারত বা ইউনিফাইড ইন্ডিয়ার পরিচালনা করব। সো এটা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অবজেক্টিভ বা প্রোপাগেন্ডা। এবারে দেখে নেবো ইন্ডিয়ান মুসলিম লীগ কি বলেছে। ইন্ডিয়ান মুসলিম লীগ ওয়ান্টেড এ স্ট্রং পলিটিক্যাল সেফগার্ডস ফর দ্য মুসলিম লাইক প্যারিটি ইন দ্য লেজিসলেচার, সেপারেট কনস্টিটিউশন ফর মুসলিম মেজরিটি স্টেট। মানে এখানে ইন্ডিয়ান মুসলিম লীগ চেয়েছিলেন পলিটিক্যাল সেফগার্ড এন্ড লাইক প্যারিটি ইন দ্য লেজিসলেচার। এবারে দেখুন, সেই সময়কার প্রভিন্সিয়াল ইলেকশনে মেজরিটি ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং জিন্না স্যার ভাবতেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা হচ্ছে হিন্দুদের পার্টি, এবং উনি নিজেকে বলতেন হি ওয়াজ দ্য সোল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মুসলিম ইন দ্য কান্ট্রি, যেটা অ্যাকচুয়ালি ছিল না, কেন কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে অলরেডি অনেক বেশি মেম্বার যারা ছিল তারা মুসলিম ছিল, ঠিক আছে? কিন্তু জিন্না স্যার বলতেন যে না, যত ইন্ডিয়ান মুসলিমস আছে তাদের সোল রিপ্রেজেন্টেটিভ আমি। নাও অ্যাজ উই ক্যান সি বোথ দ্য পার্টিজ ডিফার্ড ইন থ্রি দেয়ার ফান্ডামেন্টাল পলিটিক্যাল ভিউ, দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্নড। সো বেসিক্যালি জিন্না স্যার যেটা প্রপোজ করেছিলেন যে আমাদের যতগুলো প্রভিন্সেস আছে, মানে যেটা আমাদের স্টেট বলি আমরা, যতগুলো ব্রিটিশ ইন্ডিয়া স্টেট বা ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্সেস আছে সেটাকে তিন ভাগে ভাগ করে দেবো আমরা, রাইট? পয়েন্ট এ বি সি, তার মধ্যে দুটো ভাগ থাকবে মুসলিম মেজরিটি স্টেটস, তাদের জন্য একটা আলাদা সংবিধান হবে, এবং আরেকটা যেটা পার্ট বেঁচে থাকবে তার জন্য একটা আলাদা সংবিধান বানাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, রাইট? এবং এই ডিভিশনটা হবে মুসলিম মেজরিটি স্টেট ধরে। তো ওখানে ওই সময় যারা প্রিন্সলি স্টেটের রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্ট ছিলেন তারা বলেন তাহলে প্রিন্সলি স্টেট কি করবে? তখন জিন্না স্যার প্রস্তাব দেন যে প্রিন্সলি স্টেট চাইলে যে কোনো দুটো সংবিধানের মধ্যে একটা সংবিধানকে জয়েন করতে পারে বা নিজের একটা আলাদা সংবিধান বানাতে পারে। নাও এই দুটো সংবিধান, তিনটে সংবিধান বানানোর প্রস্তাবটাকে নিয়ে সর্দার বল্লভভাই পটেল একদমই রাজি ছিলেন না, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোনো মেম্বারই একদম কোনোভাবে রাজি ছিলেন না। তো অ্যাজ আই সেড, লাস্টে লেখা আছে দ্য সিন্স বোথ দ্য পার্টিজ ডিফার্ড ইন দেয়ার ফান্ডামেন্টাল ভিউজ, পলিটিক্যাল ভিউজ, দ্য মিটিং ওয়াজ অ্যাডজার্নড। মিটিং সেদিনে খারিজ করে দেওয়া হয়, ঠিক আছে? ওকে, নাও এখান থেকে কোশ্চেন কি উঠে আসতে পারে যে ক্যাবিনেট মিশন প্ল্যানের ফার্স্ট মিটিং কোথায় হেল্ড হয়েছিল? সো ইট ওয়াজ হেল্ড এট ভাইসরয়েস প্লেস। ওকে, আর ওখানে কোন কোন পার্টির মেম্বাররা প্রেজেন্ট ছিলেন? ওখানে প্রেজেন্ট ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওখানে প্রেজেন্ট ছিল ইন্ডিয়ান মুসলিম লীগ এবং বিভিন্ন আদার মাইনরিটি পার্টিজ, যেরকম ছোটখাটো মাইনরিটি পার্টিজ আছে, যেরকম শিখ পার্টি রিপ্রেজেন্টেটিভ ছিলেন হচ্ছে আমাদের তারা সিং, প্রিন্সলি স্টেট থেকেও রিপ্রেজেন্টেটিভ ছিলেন একজন। So this was the analysis of cabinet mission plan and of the first meeting, প্রথম মিটিং এর অ্যানালিসিস যেটা ছিল। বেসিক্যালি ক্যাবিনেট মিশন প্ল্যান একটা এমন অবস্থায় দাঁড়িয়েছিল সেই মুহূর্তে যে ওরা ফিরে যেতে পারবে না, কেন কি সেই সময় অলরেডি ব্রিটেন থেকে খুব প্রেসার ছিল ক্লেমেন্ট অ্যাটলির যে যত তাড়াতাড়ি হয় পুরো পাওয়ার ট্রানজিশন ভারতকে দিয়ে তাদের সংবিধান সভা রেডি করে এবং তিনটে যে অবজেক্টিভ ছিল ওই তিনটে অবজেক্টিভকে মিট করে তাড়াতাড়ি ফিরে আসতে। তো এক মাস পরে যখন দুটো পার্টি থেকেই কোনো রেসপন্স পাওয়া যায় না এবং মিটিং খারিজের পরে আর কোনো মিটিং এর কোনো ব্যবস্থা হয়ে ওঠেনি, তখন মিশন প্ল্যান নিজের সেট অফ প্রপোজালস, মানে কিছু নিজের প্রপোজালস নিয়ে এসেছিল এবং সেটা দুটো পার্টির সামনে প্রস্তাবটা রেখেছিল। মানে জাস্ট যাওয়ার আগে একটা শেষ ট্রাই যে দুটো পার্টির সামনে নিজের প্রস্তাব, যেহেতু দুটো পার্টি নিজের মধ্যে আলোচনা করে কোনো প্রস্তাব রাখতে পারেনি ভারতীয় সংবিধানকে নিয়ে এবং ভারতীয় সাংবিধানিক সভাকে নিয়ে, তো মিশন নিজের একটা প্রস্তাব নিয়ে এসেছিল। সেই প্রস্তাবটা হচ্ছে দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া উড বি গ্রান্টেড উইথাউট এনি পার্টিশন। তো মোহাম্মদ আলী জিন্না স্যারের যে বরাবর একটা ইচ্ছে বা ওরা বরাবরই যে অবজেক্টিভ ছিল যে সেপারেট স্টেট ফর মেজরিটি মুসলিমস, যত মেজরিটি মুসলিম স্টেটস আছে ওদেরকে নিয়ে একটা সেপারেট রাজ্য বা সেপারেট কান্ট্রি বানানোর, ঠিক আছে, সেটাকে পুরোপুরি ভাবে খারিজ করে দিয়েছিল এবং বলেছিল যে ডমিনিয়ন অফ ইন্ডিয়া উড বি গ্রান্টেড ইন্ডিপেন্ডেন্স উইথাউট এনি পার্টিশন, মানে কোনো পার্টিশন না করে একটা ইউনিফাইড ইন্ডিয়া বানানো হবে, রাইট? দ্য সেকেন্ড পয়েন্ট ওয়াজ, যেটা হচ্ছে জিন্না স্যারের প্রপোজাল ছিল যে প্রভিন্সেস, এই স্টেট গুলোকে তিন ভাগে ভাগ করা হবে। ওকে, গ্রুপ এ মাদ্রাস, সেন্ট্রাল প্রভিন্সেস, ইউপি, বিহার, বম্বে and Odisha. Group B comprises of Punjab, Sindh, North West Frontier Provinces and Balochistan. এটা ছিল গ্রুপ বি
এবং গ্রুপ সি ছিল হচ্ছে বেঙ্গল এন্ড ইসলাম। মানে এই প্রস্তাবটা প্রথম মিটিং এ রেখেছিলেন হচ্ছে আমাদের জিন্না স্যার, যে প্রভিন্সেস গুলোকে 3 ভাগে গ্রুপিং করে দেওয়া হবে। তার মধ্যে একটা গ্রুপের সংবিধান বানাবে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং সেপারেট কনস্টিটিউশন বানাবে মুসলিম মেজরিটি স্টেটদের জন্য, সেটা বানাবে ইন্ডিয়ান মুসলিম লীগ বা সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওকে, সো দ্য মুসলিম মেজরিটি প্রভিন্সেস ওয়্যার গ্রুপড ইনটু 2 গ্রুপস। দুটো গ্রুপে ভাগ করা হয় মুসলিম মেজরিটি প্রভিন্সেস, যেটা ছিল গ্রুপ বি আর গ্রুপ সি। আমি কালার ভেরিয়েশনের জন্য ওটাকে গ্রিন করে দিয়েছি যাতে তোমাদের চিনতে সুবিধা হয়। এন্ড দ্য রিমেনিং হিন্দু মেজরিটি অফ দ্য কান্ট্রি, মানে যে বাকিটা ভারত ছিল সেটা হিন্দু মেজরিটি স্টেট ছিল, তো সেটা একটা গ্রুপ বানানো হবে এবং তার সংবিধান বানাবে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এট দিল্লি would have power over the defense, foreign affairs, communication and currency. প্রস্তাবের পঞ্চম পয়েন্ট ছিল কি, কেন্দ্রীয় সরকার যেটা দিল্লিতে থাকবে, সে কেন্দ্রীয় সরকারের কাছে পাওয়ার থাকবে ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স, কমিউনিকেশন এবং কারেন্সি। এই 4টে পাওয়ার থাকবে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, and rest of the power would be vested with the provinces. বাকি যত পাওয়ার্স আছে সেগুলো সবগুলো প্রভিন্সেস, মানে যে রাজ্যগুলো তৈরি হচ্ছে সেই রাজ্যদের কাছে থেকে যাবে। এটা ছিল 5th পয়েন্ট অফ দ্য প্রপোজাল। 6th পয়েন্ট কি ছিল? 6th পয়েন্ট ছিল a constituent assembly would be set up for writing a new constituent for the country. মানে একটা সাংবিধানিক সভা তৈরি করা হবে যেটা কিনা তৈরি করবে হচ্ছে ভারতের নতুন সংবিধান। এইটা ছিল 6টা পয়েন্ট। একটা ইন্টারিম গভর্নমেন্ট বানানো হবে, would be established under a new government was until the new government was formed on the basis of constitution written by the constituent assembly. মানে এক্সিকিউটিভ কাউন্সিল, যে এক্সিকিউটিভ কাউন্সিলটা তৈরি হবে সেই এক্সিকিউটিভ কাউন্সিলের দ্বারা একটি ইন্টারিম গভর্নমেন্ট বানানো হবে। হোয়াট ইজ ইন্টারিম গভর্নমেন্ট? যতদিন না ভারতের সংবিধান পুরোপুরি ভাবে তৈরি হচ্ছে এখন থেকে নিয়ে, মানে এখনের সময় যখন পুরোপুরি ব্রিটিশের অধীনে রয়েছে এবং ভারতের সংবিধান পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে ভারতের পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে চলে আসবে, মানে ট্রানজিশন ফ্রম দ্য ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম টু দ্য ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম। এই মাঝের যে সময়টা সংবিধান লেখা হচ্ছে, এই সময়টা থাকবে একটা ইন্টারিম গভর্নমেন্ট। সেই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে মেম্বারসরা হবেন এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার, ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল, যেটা আমরা থার্ড অবজেক্টিভ দেখেছিলাম ক্যাবিনেট মিশন প্রপোজালের, রাইট? সো এই 7টে পয়েন্ট ছিল হচ্ছে আমাদের ক্যাবিনেট মিশনের নিজস্ব প্রপোজাল, যেটা দুটো পার্টিকেই দিয়েছিলেন এবং বলেছিলেন দুটো পার্টিকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, রাইট? ওকে, আউটকামস। নাও এই প্রপোজালটা দেওয়ার পরে বিভিন্ন পার্টিস থেকে কি আউটকাম বেরিয়ে এসেছিল? The Congress was not keen on the idea of grouping of provinces on the basis of Hindu Muslim majority and vying of control at the center. মানে কংগ্রেস এটা নিয়ে খুব একটা রাজি ছিল না, এই গ্রুপিং অফ প্রভিন্সেস হিন্দু মুসলিম মেজরিটির বেসিসে। গান্ধীজিও এটা নিয়ে রাজি ছিলেন না একদম কোনোভাবেই, যে আমাদের দেশের জাতি পাতির বেসিসে আমরা সংবিধান রচনা করব বা আমাদের স্টেটের গ্রুপিং গুলোকে ভাগাভাগি করব। ওকে, ইট ওয়াজ অলসো अगेंस्ट দ্য আইডিয়া অফ উইক সেন্টার। সেন্টার গভর্নমেন্ট খুব দুর্বল হয়ে থাকছে, এটার এগেনস্টে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দুর্বল কিভাবে? মাত্র 4টে পাওয়ার, 4টে পয়েন্ট বা 4টে সেকশন দেওয়া হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। সেটা কি কি? সেটা হচ্ছে ডিফেন্স, কমিউনিকেশন, ফরেন অ্যাফেয়ার্স এন্ড কারেন্সি। এছাড়া বাকি সব পাওয়ার প্রভিন্সেস এর কাছে দেওয়া হয়ে গেছিল, ওই জন্য এটার এগেনস্টে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। The Muslim League did not want any changes to the proposal. মুসলিম লীগ চাইতো না এই প্রপোজালের কোনো চেঞ্জেস হোক এবং এক কথা এই প্রপোজালে রাজি হয়ে গেছিল। কেন কি? ডেফিনেটলি এই প্রভিন্সেসকে 3টে গ্রুপে ভাগ করার প্রপোজাল প্রথম দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ স্যার প্রথম মিটিং এ, তো সেই প্রস্তাবটাই মেনে নেওয়া হয়েছে। শুধু এটাই আলাদা হয়েছে যে উনি চেয়েছিলেন যে এই 3টে গ্রুপিং এর মধ্যে দুটো গ্রুপিং এর সংবিধান বানাবে হচ্ছে মুসলিম কমিউনিটি, এবং আরেকটা যেটা হিন্দু মেজরিটি স্টেট গুলোকে নিয়ে একটা গ্রুপ বানানো হয়েছে সেটা বানাবে হচ্ছে লাইক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, কিন্তু এইবারে সেটা হয়নি। এখানে গ্রুপিং তো করা হয়েছে, কিন্তু সংবিধান একটাই থাকবে। ওকে, so Mohammad Ali Jinnah sir was okay with the proposal. Now, since the plan was not accepted, a new plan was proposed by the mission in June 1946. Basically, কংগ্রেসের লিডার এই প্ল্যানটাকে অ্যাকসেপ্ট করেনি। কেন কি? ওরা টোটালি এই গ্রুপিং এর এগেইনস্টে ছিলেন। হিন্দু মুসলিমের ভিত্তিতে বা জাতিপাতির ভিত্তিতে ভাগ করা বা গ্রুপিং করাতে পুরোপুরি এগেইনস্টে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওই জন্য এই প্রপোজালকে ওরা অ্যাকসেপ্ট করেনি। ওকে, এই প্ল্যানটাকে, এই প্রপোজাল যেটা দিচ্ছিল ক্যাবিনেট মিশন প্ল্যান, এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করেনি এবং জুন 1946 এ একটা নতুন প্রপোজাল নিয়ে আসে ক্যাবিনেট মিশন। সেই প্রপোজালটা কি ছিল? The proposal was, the plan proposed the division of India into Hindu majority India and a Muslim majority India, later to be renamed Pakistan.
তখন ক্যাবিনেট মিশন বললো যে ঠিক আছে, যখন আপনারা দুজনেই কেউ মানছেন না, বেসিক্যালি ইন্ডিয়ান মুসলিম লীগ ওয়াজ ওকে, ইন্ডিয়ান মুসলিম লীগ বললো যে না ঠিক আছে, আমার জন্য প্রপোজাল ইজ ফাইন, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ নট রেডি। তো ক্যাবিনেট মিশন বলছে ঠিক আছে, আপনারা যখন মানছেন না, তো বেসিক্যালি তাহলে আমরা ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, একটা হিন্দু মেজরিটি ইন্ডিয়া, একটা মুসলিম মেজরিটি ইন্ডিয়া, যেটার পরে নাম হয়ে যায় পাকিস্তান। A list of princely state was also made that would either join the union or remain independent. একটা লিস্ট বানানো হয়েছিল প্রিন্সলি স্টেটের, যে প্রিন্সলি স্টেট গুলো ছিল, তো তারা আইদার অফ দ্য গ্রুপ জয়েন করতে পারে, মানে হিন্দু মেজরিটি ইন্ডিয়াকে জয়েন করতে পারে, বা মুসলিম মেজরিটি পাকিস্তানকে জয়েন করতে পারে, বা তারা নিজের মতো ইন্ডিপেন্ডেন্ট থেকে যেতে পারে। তো বেসিক্যালি এটাতে কি হতো, এটাতে ইন্ডিয়া ছোট ছোট পার্টে ভাগ হয়ে যেত, রাইট। তো ফার্স্ট প্রপোজাল কি ছিল? ফার্স্ট প্রপোজাল ছিল, যেটা আমরা আগের পেজে দেখলাম, সেটা বেসিক্যালি হিন্দু মুসলিম মেজরিটির বেসিসে আমরা স্টেট গুলোকে গ্রুপিং করছিলাম, যার মধ্যে দুটো গ্রুপিং হিন্দু মুসলিম মেজরিটি গ্রুপিং ছিল এবং একটা গ্রুপিং ছিল হিন্দু মেজরিটি স্টেটস গুলোকে নিয়ে, রাইট। কিন্তু যখন এই প্রপোজালটা মানছিল না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যখন এই প্রপোজালটা মানতে রাজি হয়নি, তখন সেকেন্ড একটা প্রপোজাল নিয়ে আসে হচ্ছে ক্যাবিনেট মিশন। সেই ক্যাবিনেট মিশন বলে যে ঠিক আছে, তাহলে আমরা পুরো দেশকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, একটা হিন্দু মেজরিটি এবং একটা মুসলিম মেজরিটি, এবং প্রিন্সলি স্টেটরা চাইলে যে কোনো একটা গ্রুপকে জয়েন করতে পারে বা নিজের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে। নাও the Congress party under Jawaharlal Nehru did not accept the second plan. Definitely second plan টা accept করার কোনো মানেই হয় না, and it agreed to be part of the Constituent Assembly. So finally this line, এই একটা মুহূর্ত বা এই একটা জায়গা যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মেনে নিয়েছিল যে ঠিক আছে, এবং অলরেডি মুসলিম লীগ তো কোনো প্রবলেম ছিলই না প্রপোজালটাকে নিয়ে। তো এই একটা জায়গায় আমরা গিয়ে এসে পৌঁছেছিলাম যেখান থেকে এবারে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হতো। Thanks for listening and thanks for watching the video. If you have, once again, if you have liked the video, please like, please share and please do comment. If you have any queries, please mention in the comment section. যদি কোনো queries বা কোনো question বা কোনো ডাউট থেকে থাকে comment section রাখো, utmost try করবো একদিনের মধ্যে রিপ্লাই করার, রাইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট আপডেটস এবং ভিডিওজের জন্য।